আবার একটা সোমবার এবং ফের আজকে সুপ্রিম কোর্টের দিকে নজর থাকবে, তার কারণ 2016 এসএসসি যে প্যানেল বাতিল করেছে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ, তা ইতিমধ্যেই সুপ্রিম কোর্টে পৌঁছে গিয়েছে। গত সোমবার ছিল মামলা শুনানি এবং আজ এসএসসির কাছে সবথেকে বড় চ্যালেঞ্জ যোগ্য চাকরি প্রার্থীদের নামের তালিকা তারা কি সর্বোচ্চ আদালতে দিতে পারবে, এবং তার পাশাপাশি কোথাও এবার চ্যালেঞ্জের মুখে কিন্তু পড়ছে প্রাথমিক পর্ষদও। তার কারণ প্রাথমিক 2014 টেট, সেখানেও কিন্তু কার্যত সেই একই ধরনের বেনিয়মের অভিযোগ উঠেছে। আর অন্যদিকে প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়, যিনি তমলুকের বিজেপি প্রার্থী, তার বিরুদ্ধে একাধিক ধারায় জামিন অযোগ্য মামলা রুজু হয়েছে। এই সব কিছু নিয়ে আমরা আলোচনা করব। যারা রয়েছেন পরিচয় করিয়ে দিই, আইনজীবী শীর্ষেন্দু সোনারায় রয়েছেন সুদীপ্ত গুহ, গৌতম রায়, এবং অবশ্যই আমাদের সঙ্গে আলোচনায় দেবনারায়ণ সরকার থাকবেন। অবশ্যই আলোচনায় আসবো, তবে তার আগেই আপনাদের জানাবো যে আজ সুপ্রিম কোর্টের দিকে আমাদের নজর থাকছে। তার কারণ প্রায় 26,000 চাকরি বাতিলের যে নির্দেশ আপাতত বহাল রাখা হয়েছে, সেই মামলার আজ সুপ্রিম কোর্টে শুনানি রয়েছে। আর তার আগেই যেমনটা আমরা দেখলাম, কার্যত ডিগবাজি খেয়ে এসএসসি চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার দাবি করলেন যোগ্য অযোগ্য বিভাজন সম্ভব। এবার সর্বোচ্চ আদালতে ঠিক কি অবস্থান নেবে এসএসসি? আদৌ কি তারা যোগ্য অযোগ্য চাকরিহারাদের বিভাজন স্পষ্ট করতে পারবে? সেদিকেই তাকিয়ে সকলে। প্রধানমন্ত্রীর নির্দেশ মতো যোগ্য অথচ চাকরিহারা শিক্ষকদের পাশে দাঁড়াতে ইতিমধ্যে লিগ্যাল সেল করেছে বিজেপি। উল্টো দিকে যোগ্য অযোগ্য বাছাইয়ের প্রশ্নে প্রধানমন্ত্রীর পাশে দাঁড়ানোর আশ্বাস দেওয়ার পরেই কার্যত ডিগবাজি খেয়েছেন স্কুল সার্ভিস কমিশনের চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার। এই পরিস্থিতিতে মঙ্গলবার তৃতীয় দফা ভোটের আগে সোমবারই সুপ্রিম কোর্টে এসএসসির চাকরি বাতিল মামলার শুনানি রয়েছে। এখন সবথেকে বড় প্রশ্ন, এবার সুপ্রিম কোর্টে কি অবস্থান নেবে এসএসসি? সোমবার সুপ্রিম কোর্টের শুনানিতে যোগ্য ও অযোগ্যদের বিভাজন স্পষ্ট করবে এসএসসি। হাইকোর্টে যে তথ্য দিতে পারেনি তা কি দিতে পারবে স্কুল সার্ভিস কমিশন? এর আগের শুনানিতে হাইকোর্টের প্রায় 26,000 চাকরি বাতিলের নির্দেশই আপাতত বহাল রেখেছে সর্বোচ্চ আদালত। এসএসসির কাছে দেশের প্রধান বিচারপতি জানতে চান, ওই মার্কশিট নেই, নষ্ট করে দেওয়া হয়েছে, তাহলে আপনারা কি করে যোগ্য অযোগ্য প্রার্থীদের আলাদা করবেন? জানি কয়েকদিন আগে এসএসসির চেয়ারম্যান বলেছিলেন যোগ্য অযোগ্যদের স্পষ্ট বিভাজন করা কার্যত অসম্ভব। সবাইকে যোগ্য বলতে আপনি তো তাহলে পাচ্ছেন না। এটা কখনো সার্টিফাই করা যায় না। সবাইকে আমি তো চেক করে দেখিনি, তাদের ওএমআর কি আমি বাকি 19,000-এর বা বাকি 23 লক্ষের ওএমআর চেক করে দেখেছি। কিন্তু শুক্রবার প্রধানমন্ত্রী চাকরিহারা যোগ্যদের পাশে দাঁড়ানোর আশ্বাস দেওয়ার পর ডিগবাজি খান এসএসসির চেয়ারম্যান। আমরা চেষ্টা করব যে মহামান্য সুপ্রিম কোর্টে এখন বিষয়টি আছে বিচারাধীন, যে মহামান্য সুপ্রিম কোর্টকে এটা আশ্বস্ত করতে যে এই তালিকা থেকে যোগ্য অযোগ্য বিভাজন করা সম্ভব। এই পরিস্থিতিতে সোমবার এসএসসির অবস্থানের দিকে তাকিয়ে চাকরিহারারা। সৌভিক মজুমদার, সত্যজিৎ বৈদ্য ও অনির্বাণ বিশ্বাসের রিপোর্ট, এবিপি আনন্দ। আমি আলোচনায় আসবো, আমি শীর্ষেন্দুদাকে দিয়ে শুরু করবো। শীর্ষেন্দুদা, একেবারে প্রধানমন্ত্রী তিনি লিগ্যাল সেলের কথা ঘোষণা করলেন, তার কয়েক ঘন্টার মধ্যে আমরা দেখলাম এসএসসির চেয়ারম্যান তিনি বলছেন যে যোগ্য চাকরি প্রার্থীদের পাশে তাঁরা রয়েছেন এবং তালিকা তারা আজকে সুপ্রিম কোর্টকে দেবেন। আপনি কতটা আশাবাদী নিয়ে? দুর্নীতি যেভাবে হয়েছে তাতে এসএসসির পক্ষে সুখকর হবে না এটা বলে আমি মনে করি। কারণ যেভাবে তাদের কাছ থেকে যোগ্য এবং অযোগ্যদের নামের তালিকা মহামান্য হাইকোর্ট চেয়েছিল 2 বছর আগে, সেখানে আপনারা দিতে পারেননি। আজকে আপনি সংখ্যায় বলছেন, না সংখ্যায় নয়, আপনি নাম, জেন্ডার, মার্কস, পার্সেন্টেজ এই রকমভাবে তালিকা দিন। আজকে দেখা যাবে যে সেই যোগ্য প্রার্থীদের সেই তালিকা আপনারা দিয়েছেন কিনা। আপনারা 17টা পন্থায় চুরি করেছেন, যেটা হাইকোর্টের অর্ডারে ছত্রে ছত্রে লেখা আছে। সেখানে এমন কিছু লেখা আছে যে এত কাঁকর, সেখান থেকে চাল বাছা যাচ্ছে না। গোপন টেন্ডার দিলেন নাইসাকে, নাইসা আরেকজনকে টেন্ডার দিল, সে জায়গাতে সেখানে পর্যন্ত অন্যায় করা হয়েছে। আজকে দিনের পর দিন যারা রাস্তায় বসে আছে যোগ্য প্রার্থীরা, তাদের কাছে সেটা যে কত বড়, দিনের পর দিন তাদের বয়স বেড়ে যাচ্ছে, তারা হচ্ছে না। আজকে মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের রেজাল্ট বেরিয়েছে, আজকে যদি তারা মামলা করেন যে আমাদের খাতা অযোগ্যরা দেখেছে, আমি আরও বেশি নাম্বার পেতাম, এটা কি ধরনের? তাদের বাড়ির ছেলে, আপনারা ভাবুন তো, যে আমার ছেলেটা, আমার মেয়েটা যদি এইরকম হয়, অযোগ্যরা তাদের খাতা দেখছে,
তারা সেই জায়গায় কেন হবে, কিসের জন্য হবে, তারা কি অন্যায় করেছে? একেবারেই শুধুমাত্র যোগ্য অযোগ্যদের ভাগ করা নয়, যোগ্যদের ক্ষেত্রে একেবারে নির্দিষ্ট একটা তালিকা, প্রপার একটা মেরিট শিট, সেটারই কিন্তু দাবি জানাচ্ছেন চাকরি প্রার্থীরা। দেবনারায়ণ সরকার আমাদের সঙ্গে এই মুহূর্তে টেলিফোন লাইনে রয়েছেন। দেবনারায়ণ বাবু, একটা জিনিস বলুন, একেবারে শুরুর দিনে আমরা যেদিন দেখেছিলাম 22শে এপ্রিল, যেদিন কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ এই গোটা প্যানেলটাকে খারিজ করে দিয়েছিল, সেই দিনই আমরা দেখেছিলাম যে রাজ্য সরকার তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় খুব নির্দিষ্ট করে বলতে গেলে তিনি বলেছিলেন বিজেপি চাকরি খেকো, এবং বারবার সেই প্রসঙ্গ উঠে এসেছে। শুধু তাই নয়, তিনি বলছেন যে কলকাতা হাইকোর্ট একেবারে বিজেপির বিচারালয়ে পরিণত হয়েছে। তারপর গত শুক্রবার দিন যখন এসএসসির চেয়ারম্যান একেবারে 180 ডিগ্রি নিজের বক্তব্য বদল করে ফেললেন, তখন কি মনে হয় যে বিজেপির বিরুদ্ধে বা কলকাতা হাইকোর্টের বিরুদ্ধে কলকাতা হাইকোর্টের রায় বেআইনি যেটা বলছেন সেই অভিযোগগুলো আর ধোপে টেকে? দেখো, একটা কথা একটু ভুল হচ্ছে। ব্যাপারটা হচ্ছে কি, সিদ্ধার্থ বাবু যিনি এসএসসি চেয়ারম্যান, তিনি বারবার বলেছেন হ্যাঁ আমাদের সম্ভব, কিন্তু প্রাইমারি ডেটা নেই। তার মানে বলছে সেকেন্ডারি ডাটা দিয়ে সম্ভব, সেকেন্ডারি যেটা দিয়ে সম্ভব। কখনো বলেননি প্রাইমারি, যে কথাটা ভুল বলা হচ্ছে। আগে বলেছে পরে বলেছে আলাদা, তা নয়। উনি বারবারই বলছেন প্রাইমারি ডাটা আমাদের নেই, ওভার শিট নষ্ট করে ফেলেছে, ঠিক আছে। এখন যেটা সম্ভব সেটা সেকেন্ডারি ডাটা। কিন্তু এখন বলা হচ্ছে আগের কথা ভুল, এখন কথা কি, দুজনের একটা বিচারিতার কথা। একটু একটা জিনিস একটু ক্লারিফিকেশন করতে চাইবো। প্রাইমারি ডেটা নেই সেটা জানা গিয়েছে। গত সোমবার যখন সুপ্রিম কোর্টে হিয়ারিং ছিল, সেই সময় রাজ্য সরকার এসএসসি তাদের পক্ষে কিন্তু স্পষ্ট বক্তব্য ছিল। রাজ্য সরকার তো অবশ্যই রাজ্য সরকারের আইনজীবী মন্ত্রিসভাকে বাঁচাতে ব্যস্ত ছিলেন, কিন্তু এসএসসির স্পষ্ট বক্তব্য ছিল যে সেকেন্ড অপশন তাদের কাছে আছে। তখনও কিন্তু সিদ্ধার্থ মজুমদার নিজের বক্তব্যটা ক্লিয়ার করেননি। আমাদের প্রতিনিধিকে বলেছিলেন যে আমি কি সমস্ত সকলের যোগ্য প্রার্থীদের ওএমআর খতিয়ে দেখেছি। গত শুক্রবার কিন্তু সেই বয়ানে বদল হলো প্রধানমন্ত্রীর বক্তব্যের পর। না না না, বদল হয়নি, এটা ভুল বলা হচ্ছে, ঘুরিয়ে দেওয়া হচ্ছে। সিদ্ধার্থ বাবু আগেও বলেছিল যে প্রাইমারি বা শুনুন ওএমআর শিট বাদ দেওয়ার পরে এরা যেটা করবে সেকেন্ডারি যেটা দিয়ে। সিদ্ধার্থ বাবু জায়গায় ঠিক আছেন, আমরা বারবার করে ওনার এক্সপ্লানেশনকে আলাদা করছি। উনি বলেছিলেন যে আমাদের কাছে প্রাইমারি ওএমআর শিটের জিনিস কপি নেই, আমরা যেটা পারবো সেকেন্ডারি যেটা দিয়ে যোগ্য অযোগ্যদের আমরা আলাদা সেগ্রিগেট করতে পারবো। বেশ, দেবনারায়ণ বাবু আপনি আমাদের সঙ্গে থাকুন, আমি সুদীপ্ত বাবুর কাছে যাই। সুদীপ্ত বাবু, যে টাইমিংটার কথা আমি বললাম, মানে সুপ্রিম কোর্টে দাঁড়িয়ে এক ধরনের বক্তব্য, তারপরে এসএসসি চেয়ারম্যানের বক্তব্য, প্রধানমন্ত্রীর ভাষণ, এবং তারপরে এসএসসি চেয়ারম্যানের বক্তব্য বদল, ঠিক বললাম কি? সেকেন্ডারি ডেটা ইজ নট অ্যাকসেপ্টেবল এইরকম একটা এত বড় একটা তদন্তে, এবং ঠিক সেই কারণে এতগুলো ছাত্রছাত্রী তারা সাফার করছে, যারা যোগ্য তারা সাফার করছে, যারা যোগ্য এবং যারা অযোগ্য তাদের মধ্যে যাতে মানে ডিস্টিংগুইশ না করা যায়, সেই জন্যই প্রাইমারি ডেটাকে দেবনারায়ণ বাবুরা ডিস্ট্রয় করে দিয়েছেন। এবং ঘটনা হচ্ছে যে এই যে উনি বললেন না যে অযোগ্যরা যদি আমাদের শিক্ষক হয়, গত 47 বছর ধরে আমাদের যত শিক্ষক রিক্রুট হয়েছে তাদের 90% শিক্ষক অযোগ্য, এবং ফ্রম কেজি টু পিজি এই জিনিসটা চলছে। আগে ছিল নেপোটিজম, এখন করাপশন, পার্থক্যটা এটাই। 47 বছর, ফ্রম 1977 আমি বলছি, ফ্রম যাদবপুর ইউনিভার্সিটি টু এনি কর্পোরেশন স্কুল এভরিওয়্যার। যারা টিচার হিসাবে রিক্রুট করেছে, আমি দায়িত্ব নিয়ে বলছি, তাদের 90% তারা আইদার নেপোটিজম অর করাপশন দ্বারা এখানে ঢুকেছে। ফলে এটা কোনো ফ্যাক্টর নেই, এটা আমরা ইউজ টু হয়ে গেছি। এবং যে জন্য ওয়েস্ট বেঙ্গলের এডুকেশন সিস্টেম সর্বনাশ, কোনো কম্পিটিটিভ এক্সামে আমাদের ছেলেমেয়েরা চান্স পায় না, এটা মানে আমাদের আমরা হয়ে গেছি। কিন্তু যেটা সমস্যা হচ্ছে যে আজকে যে রায়টা বেরাবে, সুপ্রিম কোর্টের উচিত, সুপ্রিম কোর্টই হাইকোর্টকে দায়িত্ব দিয়েছিল, হাইকোর্ট পুরো বিচার করেছে, এবং এই ব্যবস্থাটা স্টে করে থাকা এবং পুরো মন্ত্রিসভাকে ডেকে পাঠানো, এবং পুরো মন্ত্রিসভাকে দরকার হলে কাস্টডিতে নিতে হবে, কারণ পুরো মন্ত্রিসভা এর জন্য দায়ী, নইলে তারা ওই সুপার নিউমারিক পোস্টের ওই লেটারে অন্তর্বর্তী স্টে পেয়েছে। একদম ভুল বলছে, কখনো খাউন মশাই আপনি সমর্থন করেন, আপনি আমার মাস্টার মশাইকে সমর্থন করেন। না না না, বললে হবে না, বারবার প্রত্যেকটা আপনার কথা কেউ মানে না, আপনার আজকে কথা বলছেন। না 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 বললে হবে না, না বললে হবে না, না বললে হবে না। প্রাইমারি ডেটা ইজ নট অ্যাকসেপ্টেবল। নো 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 নো, আজ এসএসসি কি অবস্থান নো নো নো, ইট ইজ নট অ্যাকসেপ্টেবল। কিন্তু এরই মাঝে সুপ্রিম কোর্টের শুনানির দিকে তাকিয়ে রয়েছেন আদালতের নির্দেশে চাকরিহারারা, তারা কি বলছেন শোনাবো আপনাদের।
এ রাজ্যের মুখ্যমন্ত্রী বারবার বিভিন্ন অনুষ্ঠানে বলছেন তিনি যোগ্য চাকরিহারাদের পক্ষে। দিদি, আপনি যদি সত্যিই যোগ্য চাকরিহারাদের পাশে থাকতে চান, যে সত্যিই আপনি দরদি, তাহলে আগামীকাল আপনার যে এই রাজ্যেরই স্কুল সার্ভিস কমিশন যে যারা শিক্ষক নিয়োগ করে তাদেরকে বলুন যে অবিলম্বে যারা যোগ্য আর যারা দুর্নীতির সুবিধা পেয়ে ঘুষের বিনিময়ে সাদা খাতা দিয়ে চাকরি পেয়েছে, আর আমরা যারা আমাদের কাছে কোথাও অভিযোগ নেই, আমাদের আলাদা করুন। এইটাই আমাদের কাছে প্রত্যাশা। কেসটা সুপ্রিম কোর্ট পর্যন্ত যাওয়ারই কথা ছিল না যদি এসএসসি অনেক দিন আগেই একটা পরিষ্কার যোগ্য এবং অযোগ্যদের প্রার্থী যারা দুর্নীতির আশ্রয় নিয়ে এই এখনো চাকরি করছে। প্রত্যাশা তো অবশ্যই করছি, কারণ এত আন্দোলন, এতজনের এত বড় আন্দোলন বা আমাদের যে এত বড় ত্যাগ, আমার মনে হয় না বিফলে যাবে। এসএসসি আমাদের যোগ্য এবং অযোগ্যদের আলাদা দুটো লিস্ট দেবেন এবং সেই লিস্ট অনুযায়ী মহামান্য আদালত তার বিচার শোনাবেন। একদিকে যখন 2016 এসএসসি চাকরিহারাদের ভবিষ্যৎ নিয়ে সকলে তাকিয়ে রয়েছে আজ সুপ্রিম কোর্টে শুনানির দিকে, তার মধ্যে এবার 2014 টেটেও যোগ্য অযোগ্য প্রশ্ন উঠল হাইকোর্টে। 2014 টেটে যোগ্য অযোগ্যদের আলাদা করতে পারবে প্রাথমিক শিক্ষা পর্ষদ? প্রাথমিক শিক্ষা পর্ষদকে এই প্রশ্ন করেছেন মাননীয় বিচারপতি রাজাশেখর মান্থা। 2014 টেটে ব্যাপক অনিয়ম দেখা যাচ্ছে সিবিআই এর প্রাথমিক রিপোর্টে। যোগ্য অযোগ্যদের আলাদা আলাদা তালিকা কোর্টে পেশ করতে পারবে পর্ষদ? পর্ষদ যোগ্য অযোগ্যদের আলাদা করতে না পারলে 2014 টেট গ্রহণের প্রক্রিয়া কিভাবে বৈধ থাকতে পারে? এই প্রশ্ন করেছেন মাননীয় বিচারপতি মান্থা। কোনো না কোনো একটা উপায় খুঁজে বের করতে হবে, যে উপায়ের দ্বারা পুরোপুরি যারা সঠিক আছে, যোগ্যতার জোরে চাকরি পেয়েছে, তাদের রক্ষা কবচ তৈরি করতে হবে, এটা আমরা মনে করি। এবং যারা ঘুষের বিনিময়ে চাকরি পেয়েছে তাদের তো যাওয়ার হবেই, আর যারাই পয়সা নিয়েছে তাদের যেমন এক এক করে জেল যাত্রা হচ্ছে, তাদের যেন একজনও বাদ না যায়, ছাড় না পায়। করাপশন হয়ে থাকলে তৃণমূল তার সাথে আপোষ করবে না, এটাও যেমন ঠিক। পাশাপাশি আইনের বেড়াজাল তৈরি করে বা এমন একটা বাতাবরণ তৈরি করে মানুষের যাতে কাজ না দেওয়া যায় সেই পথে হাঁটা, বা যারা চাকরি পেয়েছে তাদের চাকরি কিভাবে যেন তেন প্রকারানো তাদেরকে চাকরি খেয়ে নিতে হবে, এর বিরোধিতা সরকার নিশ্চিত করে করবে। শীর্ষেন্দুদা, আপনি প্রায়ই একটা কথা বলেন, আমাদের রাজ্যে শিক্ষা ব্যবস্থার মেরুদণ্ডে ঘুণ ধরে গেছে, মানে যা অপরাধে যে দোষে দোষী এসএসসি, আজকে সেই দোষে দোষী পর্ষদ, এমনটাই তো আদালতের পর্যবেক্ষণ। শুধুমাত্র 2014 নয়, দেখবেন 2016, 2022, 2022-এর প্রশ্নপত্র পাওয়া গেছে কুন্তলের বাড়িতে। আপনারা ভাবছেন সেই জায়গার থেকে শুরু নয়, 2012-র পর থেকে প্রত্যেকটা প্রশ্ন, প্রত্যেকটা পরীক্ষা অযোগ্যদের ভর্তি হয়ে গেছে। কারণ আজকে এসএসসি হয়েছে 10 বছরে একবার, টেট হয়েছে 3 বার। সেই টেটের থেকেও প্রত্যেকটা শুধু 14, 16, 22, এটা একেবারে মানে বছরের পর বছর এই যে অযোগ্য এবং যোগ্য এদের মধ্যে একটা যথাযথ তফাৎ, এটা কেন কমিশন করতে পারছে না, কেন পর্ষদ করতে পারছে না? গৌতম বাবু, এই জায়গায় যেটা জানতে চাইবো সেটা হচ্ছে যে কমিশন গিয়ে সরাসরি বলছে যে আমরা 3টে হলফনামা দিয়েছিলাম, সেই 3টে হলফনামায় আমরা অযোগ্যদের কথা বলেছি। অযোগ্যদের কথা যখন বলছেন তাহলে একেবারে স্পষ্ট ডিস্টিংগুইশ কেন যোগ্যদের করতে পারছেন না? সমস্যা কোথায় এসএসসির, বাধ্যবাধকতা কোথায় পর্ষদের? পর্ষদের বাধ্যবাধকতা, এসএসসির বাধ্যবাধকতা ওই জায়গাতেই, কারণ তারা চান না। বিষয়টা হচ্ছে যে কারি কারি টাকা, চাকরি বিক্রি, এটা যদি একটা সরকারের মোটো হয়, এসএসসির যদি মোটো হয়, পর্ষদের যদি মোটো হয়, সরকারের যদি মোটো হয় যে আমরা চাকরিগুলোকে বিক্রি করব এবং চাকরিগুলো বিক্রি করাটাই আমার কাছে সাবজেক্ট, তাহলে স্বাভাবিকভাবেই ওএমআর সিট নষ্ট হবে, সেকেন্ডারি ব্যবস্থার কথা হবে। বারবার হাইকোর্টের থেকে যোগ্য এবং অযোগ্য প্রার্থীর তালিকা চাওয়ার পরও সেগুলো পাওয়া যাবে না, এবং হাইকোর্ট থেকে সুপ্রিম কোর্ট, সুপ্রিম কোর্ট থেকে হাইকোর্ট ফিরবে, আবার একটা সিদ্ধান্তর পর মাননীয় মুখ্যমন্ত্রী হুমকি দেবেন যে এর বিরুদ্ধেও আমি যাচ্ছি সুপ্রিম কোর্টে। আরে আসল বিষয়টা তো সুপ্রিম কোর্টে যাওয়া নয়, সুপ্রিম কোর্ট তার ভার্ডিক্ট দেবে, কিন্তু যোগ্য অযোগ্য প্রার্থীর তালিকা দেওয়ার কথা ছিল এসএসসির বা মধ্যশিক্ষা পর্ষদের দেওয়ার কথা, তারা যে দিতে পারছে না এটা তাদের অযোগ্যতা, এবং এদের এই যে ত্রুটি, এই যে ফ্লস, এটা ইচ্ছাকৃত, এটা চাকরি বিক্রির একটা কৌশল। একেবারে দেবনাথবাবু, ওয়ান লাইনার, সেটা হচ্ছে যে আদালত বারবারই কিন্তু একটা শব্দবন্ধের ব্যবহার করছে। কোথাও কি তাহলে প্রাতিষ্ঠানিক দুর্নীতি হয়েছে, যে কারণে যে ধৃত সরকারি আধিকারিক, কোথাও তাদেরও বাঁচানোর চেষ্টা করছে রাজ্য? তাহলে এটা কি সত্যি এটা প্রাতিষ্ঠানিক দুর্নীতি? না না, কুসুমিতা একটা জিনিস দেখো, ওএমআর শিট কতদিন থাকে? আগে সিপিএম এর সময় 6 মাস থেকে 3 বছরের বেশি থাকতো না।
2009-এর বর্তমানে 1 বছর হলো, এবার সেটা বেড়ে হলো 10 বছর। কিন্তু 10 বছরে একটা কথা দেখো, এবার ঠিক বহুদিন থাকে না, কারণ 23 লক্ষ সেখানে প্রার্থী পরীক্ষা দিয়ে 3 বছর তো থাকার কথা, সেটাকে কমিয়ে কেন 1 বছর করা হলো? প্রশ্ন হচ্ছে একটা অসুবিধা ঘটে, অসুবিধা একটা নয়, অসুবিধা অনেকগুলো। অসুবিধা 2016 এসএসসি, অসুবিধা 2014 প্রাথমিক ডেট। না ওদের একটা নীতি আছে, এতদিনে এটাকে নষ্ট করে দিচ্ছে, সুতরাং সেটা নিয়ে প্রশ্ন না। প্রশ্ন অবৈধ যে ব্যাপারটা ঘটেছে এটাকে মানে পর্ষদকে যে কোনো ভাবে এটাকে আলাদা করতে হবে, কিন্তু সেই পরিস্থিতিটা কেন তৈরি হলো সেটাও তো মানুষজন জানতে চাইবেন। চাকরি বিক্রি হলো কেন? যদি হয়ে থাকে তাহলে তার দায় কে নেবে? প্রশ্ন তো অবশ্যই উঠবে।